আজ শ্রাবণী পূর্ণিমা তিথিতে আমাদের রামকৃষ্ণ নগর সরস্বতী গীতা মন্দিরে রাখি পূর্ণিমা এবং গুরু দক্ষিণা উৎসব, যেটা আমাদের আষাঢ়ী পূর্ণিমাতে হয়ে থাকে। আষাঢ়ী পূর্ণিমাতে আমরা গুরু দক্ষিণা বা গুরু পূর্ণিমা উৎসব পালন করে থাকি। যেহেতু আজকে দুটো উৎসবই একসঙ্গে পালিত হচ্ছে, তো গুরু পূর্ণিমা সম্পর্কে আমি দু একটু কথা বলছি। গুরু পূর্ণিমা আমরা যদি একটু পুরাণের দিকে যাই তাহলে দেখব ওই দিনে, এই আষাঢ়ী পূর্ণিমা দিনে দেবাদিদেব মহাদেব সর্বপ্রথম পুলস্ত আদি সপ্তঋষিকে আর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন পুলস্ত আদি সপ্তঋষি এবং তাদেরকে তিনি মন্ত্র দিয়েছিলেন। তারপর যদি আমরা ব্যাসদেবের কথা চিন্তা করি, ওই তিথিতেই ব্যাসদেবের জন্ম হয়েছে, তাই এই পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমা বলা হয়েছে। আমরা গুরু পূর্ণিমা উৎসব, আগে আমাদের যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ছিল না, ছিল গুরুকুল আশ্রম। তাই আজকের এই বক্তব্য রাখার আগে আমি গুরু পরম্পরাকে স্মরণ করে এবং ভারত মাতার চরণে প্রণাম রেখে, আর এখানে আজকে যেখানে রাখা হয়েছে মাধবরাও সদাশিবরাও গোপাল কারিজিকে, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে দ্বিতীয় সরসংঘ চালক হিসাবে ছিলেন। উনি কাশী বেনারস ইউনিভার্সিটিতে অধ্যক্ষ হিসাবে কাজ করেছেন এবং সেখানে ওনাকে গুরুজি হিসাবে ডাকা হতো, আর সেই থেকে আমাদের কাছে উনি গুরুজি হিসাবে পরিচিত। আমাদের রাষ্ট্রের অনেক আপদকাল এসেছিল। এই আপদকালের সময় এই গুরুজি ধৈর্য সহকারে সমস্ত আপদকাল উত্তীর্ণ করেছে এবং সমাজকে একটা সঠিক পথ নির্দেশ করে দিয়েছে। তাই গুরুজি সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন, ততটুকু জ্ঞান আমার নেই, আমি সেই দিকে এগোচ্ছি না। আমরা গুরু দক্ষিণা কেন সমর্পণ করি? আগে গুরুকুলাশ্রম স্বাতন্ত্র ছিল, স্বাধীন ছিল, সেখানে কোনো রাজার কোনো অধিকার ছিল না, আর গুরুকুল আশ্রম ছিল স্বাবলম্বী। কিভাবে স্বাবলম্বী থাকতো? যারা শিষ্য হিসাবে সেখানে অধ্যয়ন করতে যেত, তারা নিজেরা অর্থ সংগ্রহ করত এবং আশ্রমের যে জমি থাকতো, গোধন থাকতো, সেই গোধন পালন করে এবং জমিতে কৃষিকাজ করে সেই আশ্রমকে স্বাবলম্বী করত। আমরা জানি গুরুর কাছে শিক্ষা আমরা যদি নিই, তাহলে গুরু দক্ষিণা আমাদের অর্পণ করতে হয়। আমরা কিভাবে গুরু দক্ষিণা অর্পণ করি? শ্রদ্ধার সঙ্গে। শুধু টাকা পয়সা দিয়ে যে গুরু দক্ষিণা দিতে হয় সেটা নয়, আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তি দিয়ে গুরুকে পূজন করলে সেটাও গুরু দক্ষিণা হিসাবে ধরা হয়। আমরা যে গুরু দক্ষিণা করি সেটা কষ্টার্জিত উপার্জন থেকে আমরা গুরু প্রণালী হিসাবে সেটাকে দিই। এটা এখানে উল্লেখ হয়েছে যে মহাভারতের যুগে দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন।
তখন সেখানে একটি ব্যাধপুত্র একলব্য সেই দ্রোণাচার্যের কাছে এসেছিল অস্ত্র শিক্ষা করবে বলে। কিন্তু যেহেতু দ্রোণাচার্য রাজপুত্রদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন, তিনি একলব্য সেই দস্যুপুত্রকে আর অস্ত্র শিক্ষা দিতে সম্মত হলেন না। তখন একলব্য মনে মনে দুঃখ পেয়েছিল, কিন্তু তার একনিষ্ঠ ভাব তাকে অস্ত্র শিক্ষা থেকে বিরত করতে পারেনি। সে গভীর জঙ্গলে মাটির মূর্তি, আমরা যেভাবে দুর্গা পূজার সরস্বতী পুজোয় করে মাটির মূর্তি তৈরি হয়, ঠিক সেইভাবে দ্রোণাচার্যের মূর্তি মৃত্তিকা দিয়ে তৈরি করে আর একটা আশ্রমে সেটাকে প্রতিষ্ঠিত করে, আর সেই মৃন্ময় মূর্তির সামনে একলব্য নিজের অস্ত্র শিক্ষা শুরু করে। সেটা দ্রোণাচার্য জানতেন না। দ্রোণাচার্য মহাভারতের আমাদের তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছিলেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসাবে তৈরি করেন। অস্ত্র শিক্ষা তার সমাপ্তের পথে একদিন বনবিহারে গিয়েছেন, সঙ্গে একটি কুকুর। এই কুকুরটি আগে আগে যাচ্ছে, আর একলব্যকে এইভাবে অস্ত্র শিক্ষা করতে দেখে, আর কুকুরের একটা স্বভাব তাকে ঘেউ ঘেউ করে শব্দ করা, আর সেই শব্দের জন্য একলব্যের যে একনিষ্ঠতা সেটা ভঙ্গ হতে চলছে। তাই সে কি করলো, একটা তীর মেরে এই কুকুরটি শব্দটাকে বন্ধ করে মুখের মধ্যে তীর বিদ্ধ। সেই কুকুরের কিছু হলো না, কিন্তু শুধু শব্দটা করতে পারল। এই দৃশ্যটি যখন অর্জুন দেখলেন, তখন গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে আমাকে আপনি শ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করবে বলে বলেছেন, কিন্তু এই বিদ্যা তো আমি শিখিনি, আমাকে তো শেখাননি, এটা কে শিখবে, কার কাছ থেকে শেখাবে? তখন গিয়ে দেখা গেল যে একলব্য সেই দ্রোণাচার্যের মৃত্তিকার মূর্তির সামনে দাঁড়িয়ে আর একনিষ্ঠ ভাবে সে তার অস্ত্র শিক্ষা করে যাচ্ছে। তখন দ্রোণাচার্য একলব্যকে ডেকে জিজ্ঞেস করলেন, এবং দ্রোণাচার্য তখন সাক্ষাৎ গুরুদেবকে দেখে শ্রদ্ধা ভরে ভক্তি জানান। যখন দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে গুরু দক্ষিণা চেয়ে বসলেন, একলব্য এক বাক্যে সেই গুরু দক্ষিণা দিতে রাজি হয়ে গেল। জিজ্ঞেস করলো, গুরুদেব আমাকে কি দিতে হবে, আমি কি দিয়ে আপনাকে গুরু দক্ষিণা সমর্পণ করব? আমি তো একটা গভীর জঙ্গলে বাস করছি, আমার কাছে তো কোনো অর্থ সম্বল নেই। গুরুদেব দ্রোণাচার্য বললেন যে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে গুরু দক্ষিণা হিসেবে অর্পণ করতে হবে। আমরা জানি তীর ধনুক চালাতে গেলে ডান হাতের যদি বৃদ্ধাঙ্গুষ্ঠতা না থাকে, তাহলে আমরা কোনোভাবেই তীর ধনুক চালাতে পারবো না। যে তীর ধনুকের চালাতে গেলে যে বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রয়োজন, সেটাই চেয়ে বসলেন গুরুদেব। একলব্য নির্দ্বিধায় ছুরিকা বের করে সেই অঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে সমর্পণ করে। আমরা যে গুরু দক্ষিণা দিই, এর থেকে ভালো উৎকৃষ্ট উদাহরণ আর থাকতে পারে না। আমরা অনেক রোজগার করি, কিন্তু সমর্পণ ভাব আমাদের মধ্যে জাগ্রত হয় না। আমরা গুরুদেবের চরণে এখনো ভাবি
যে 1 টাকা 25 পয়সা, 100 টাকা বা 102 টাকা প্রণামী দিলেই বোধহয় গুরুদক্ষিণা হয়ে যাবে। আমরা হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে খরচ করে ফেলি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি, কিন্তু গুরুর প্রণামী হিসেবে আমরা যখন দিতে যাই তখন আমাদের এই সংকুচতা, এই কঠিনত্ব আমাদের মধ্যে দেখে। আমরা ঠিক সেই সমর্পণ ভাব আমাদের মধ্যে জাগরিত হয় না। এই যে গুরুদক্ষিণা, সঙ্গে গুরুদক্ষিণা যে সমর্পণ, এটা চালু করা হয়েছিল একমাত্র আমাদের সমর্পণ ভাব জাগ্রত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং সঙ্গে যে 6টি উৎসব আছে তার মধ্যে গুরু পূর্ণিমা, গুরু দক্ষিণা সমর্পণ উৎসব, এটা এক। এর মাধ্যমে আমাদের সমর্পণ ভাব জাগ্রত হয়। আমরা দেশমাতৃকার জন্য আমাদের নিজেকে উৎসর্গ করার যে চিন্তাধারা, সেটা এটার মধ্যে প্রকটিত হয়। আজ রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে। এই ভারতীয় সমাজে একটা অন্তর্নিহিত অপ্রথা, কবির ভাষায় হিন্দের মধ্যে নাকি মিলন মহা। আজ দেশ জুড়ে এই রাখি পূর্ণিমা উৎসব পালিত হচ্ছে এবং এই উৎসবের মধ্যে একটা প্রাণরস আছে। আমাদের সমাজের মধ্যে থাকা বিভিন্ন ভাষা, পন্থ, অঞ্চল, সম্প্রদায়, এত বিভিন্নতা থাকা সত্ত্বেও তার মধ্যে একটা অবিচ্ছেদ্য ভাব আমাদের মধ্যে তৈরি হয় এবং মহা মিলনের দ্বারা আমাদের অজস্র জাতিশক্তি তৈরি করা, গঠন করা এই রাখি পূর্ণিমার একটা লক্ষ্য। তাই আমরা রাখি যে তৈরি করি, শুধু রঙিন এক টুকরো সুতো নয়, সেটার মধ্যে 3টা ভাব জড়িত, 3টা রস জড়িত। কি 3টা রস? হ্যাঁ, ভ্রাতৃত্বের ভাব, সমাজ ও জাতি বন্ধনের প্রেমরস এবং আমাদের যে দেশমাতৃকা, আমরা যে জন্ম করি আমাদের ভারতবর্ষে, এই জন্মভূমিকে, এই ভারতবর্ষকে আমরা এই যে ভারত মাতা রূপে পূজন করে থাকি, তার প্রতি আমাদের ভক্তি, এই 3টি রস এই রাখি পূর্ণিমা উৎসবের মধ্যে প্রকটিত হয়ে ওঠে। সমাজ ও জাতিকে রক্ষা করার প্রতিশ্রুতি থাকে। এই রাখি বন্ধনের মাধ্যমে সমাজ এবং জাতিকে রক্ষা করার একটা প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি। আমাদের সংকল্প থাকে, প্রতিজ্ঞা থাকে যে আমি আমার দেশের জাতির রক্ষা করব। নিজ ধর্ম, সংস্কৃতি এবং পরম্পরা রক্ষা ও স্বতন্ত্র গড়া রক্ষা কবচ হিসাবে আমরা এই রাখি পূর্ণিমা, রাখি বন্ধন কেন্দ্র করে, যা দেশ ও জাতির প্রতি নিজেকে উৎসর্গ করার প্রেরণা আমাদের দেয়। আমরা অনুপ্রেরিত হই নিজেকে উৎসর্গ করে দেওয়ার মতো। আমাদের আগে বলেছি আমরা গুরুদক্ষিণা যে সমর্পণ ভাব, রাখি পূর্ণিমার মাধ্যমে, রাখি বন্ধনের মাধ্যমে আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের যে পূজার ভালোবাসা আমরা উজাড় করে দিতে পারি। দেশ রক্ষার জন্য আমাদের অনেক ইতিহাস আমাদের মধ্যে আছে। ভারতবর্ষের 1000 বছরের যদি ইতিহাস আমরা পড়ি, অধ্যয়ন করি, তাহলে দেখো এই দেশ রক্ষার জন্য কত
বলিদান দিয়েছে। আমরা যদি স্বাধীনতা আন্দোলনের দিকে একবার তাকাই, তাহলে কত বিপ্লবী নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন। 16 বছরের শিশু ক্ষুদিরাম বসু 11ই আগস্ট তারিখে তার ফাঁসি হয়ে গেল। ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সমস্ত বিপ্লবীদের নাম আমরা বলে শেষ করতে পারবো না। তারা এই দেশমাতৃকার সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাই এই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের দেশমাতৃকাকে আমাদের রক্ষা করা আমাদের যে দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা স্মরণ করিয়ে দেয়। এভাবে পরিহিত রাখি আমাদেরকে ভেদ ভাবযুক্ত এক শুদ্ধ পবিত্র রাষ্ট্রীয় চরিত্র গঠনে আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে উৎসাহ প্রদান করে আমরা যেন দেশমাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়তে পারি। আজকে শিশু এখানে যারা বসে আছো ছাত্র, তোমরা দেশের পরবর্তী ভবিষ্যৎ, তোমাদের মধ্যে সেই রাষ্ট্রীয় ভাব যদি জাগ্রত না হয়, তাহলে এই আমাদের দেশমাতৃকাকে রক্ষা করার দায়িত্ব কে নেবে? আমরা আজকে উপলব্ধি করতে পারছি না। তোমরা ছাত্র, এই সমস্ত স্বাধীনতা আন্দোলনের কাহিনী তোমরা জানি না কতটুকু পড়াশোনা করো, আমাদের বিদ্যালয়ে পাঠ্যপুথিতেই বা কতটুকু থাকে, কিন্তু প্রত্যেকের এই যে আমাদের পটভূমি যেটা আছে, আমরা কিভাবে আজ ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতা দিবস দুদিন আগে পালিত হয়ে গেছে। স্বাধীনতা শব্দের যদি আমরা বিপরীত শব্দ দেখি, তাহলে দেখব পরাধীনতা। তাহলে নিশ্চয়ই আমরা একদিন পরাধীন ছিলাম। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করতে আমাদের অনেকের রক্ত বলিদান দিতে হয়েছিল। আমরা সেই সমস্ত কাহিনী থেকে আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের সেই ভাব জাগ্রত করে আমরা যেন দেশের প্রতি আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, এই সংকল্প আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে নেব। আমাদের সংহতি সূত্রকে নষ্ট করতে অন্ত এবং অন্তরাষ্ট্রীয় যে শক্তি, সেটা অহরহ আমাদেরকে বিধ্বস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের রাষ্ট্রকে রক্ষা করার সেই দায়িত্ব কর্তব্য আমরা যদি আমাদের কাঁধে না নেই, তাহলে এই রাষ্ট্রকে রক্ষা করা কষ্টদায়ক হয়ে যাবে। আমরা 1000 বছর পরাধীন থাকার পর মাত্র 78তম আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমাদের স্বতন্ত্র রাষ্ট্র চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। তাই এই রাখি পূর্ণিমার মাধ্যমেই সেটাকে জাগরিত করার একটা উৎসব হিসাবে আমাদের সমাজে পালন করা হয়। রাখি পূর্ণিমা উৎসব কবে শুরু হয়েছিল সেটা আমরা সঠিকভাবে জানি না। আমাদের 10 অবতারের নাম আমরা অনেকেই জানি। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। পঞ্চম অবতার ছিলেন বামন। আমাদের ভারতবর্ষে যখন বিদেশি বংশোদ্ভূত বলিরাজা
শাসন করতেন। খুব সুরাজ্য ছিল, ভালো রাজ্য চলছিল, রাম রাজত্বের মধ্যেই সেইভাবে ছিল, আমরা যেটাকে রামরাজ্য বলে থাকি। তারও আগের কথা, রাম অবতার এর পরে এসেছে। কিন্তু বামন অবতার দেখলেন যে সুরাজ্য থেকে স্বরাজ্য অনেক বেশি প্রয়োজন। সুরাজ্য স্বরাজ্যের বিকল্প হতে পারে না। তাই সেই প্রখর বুদ্ধিধর বামন অবতার এই রাখি সূত্র বন্ধন করে, রক্ষা বন্ধনের মাধ্যমে সমাজকে একত্রিত করে, সংগঠিত করে সেই বলিরাজাকে উৎখাত করেছিলেন। তার একটা গল্প আছে কিভাবে বলিকে পাতালে প্রবেশ করিয়েছিলেন। বামন অবতার, বামন বলতে আমরা বুঝি একটা পেটে মানুষ। বলিরাজা ছিলেন খুব ভালো একজন দাতা। তিনি চান ছত্র খুলে বসেছেন, আর বামন অবতার একটা ছাতা মাথায় দিয়ে সেখানে গিয়েছেন। আর ব্রাহ্মণ দেখে বলিরাজা জিজ্ঞেস করেছে আপনাকে, ওই বামন অবতারকে, যে আপনাকে আমি কি দান দেব? তিনি বললেন যে আমাকে অর্থ কিছু দিতে হবে না, মণিমুক্তা দিতে হবে না, আমার 3টা পা রাখার স্থান, এই পদ ভূমি আমাকে দাও। বলিরাজা তথাস্তু বলে দিতে স্বীকারোক্তি করেছিলেন। বামন অবতার পদ প্রসারণ করলেন, আর করার পর দেখা গেল সমস্ত রাজ্য, বলিরাজার সমস্ত রাজ্য জুড়ে গেছে এক পায়ের নিচে। আরেক পা প্রসারিত, আরেক পা যখন রাখলেন তখন সর্বমর্ত সমস্ত চলে গেল। এবং 3য় পদ কোথায় রাখলেন? তখন বলিরাজা নিরুপায় বলল যে আমার মাথা মস্তকের উপর আপনি আপনার 3য় পদ রাখুন, পা। এই 3য় পা যখন রাখলেন তখন বলিরাজার পাতালে প্রবেশ হয়ে গেল। তাই আজও আমরা রক্ষাবন্ধন উৎসবে এন বন্ধ বলিরাজা দানবেন্দ্র মহাবলী তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষে মা চলো এই মন্ত্র উচ্চারণ করে আজ আমরা রাখি রক্ষাবন্ধন করে থাকি। এই রক্ষাবন্ধনের পূর্ববর্তী বক্তারা উল্লেখ করে গেছেন, তাই আমি আর সেদিকে যাচ্ছি না। এই রক্ষাবন্ধনের মাধ্যমে আমাদের যে সমাজ চেতনা, সেই সমাজ চেতনা জাগ্রত হয়, সমরসতা বৃদ্ধি হয়। আমাদের সমাজে এখন পঞ্চ পরিবর্তনের সময় এসেছে। পঞ্চ পরিবর্তন কি? একটা হচ্ছে কুটুম্ব প্রবর্তন, একটা হচ্ছে সমরসতা, সামাজিক শিষ্টাচার, স্বদেশী, এরকম করে 5টা, এবং পর্যাবরণ, আমরা যেটা পরিবেশ বলে থাকি। এই পরিবেশকে পরিবর্তন করা, এই যে 5টা বললাম, কুটুম্ব প্রবোধন, সমরসতা, পর্যাবরণ, সামাজিক শিষ্টাচার এবং স্বদেশী দ্রব্য গ্রহণ, এই 5টা জিনিস আমাদের পরিবর্তনের প্রয়োজন এসেছে। তার সাথে সাথে আরো আছে, পর্যাবরণের মধ্যে পড়ে এই কুটুম্ব প্রবোধনে আমাদের 6টা ভ আছে: ভোজন, ভূজন, ভাষা, ভূষা এবং ভবন এবং ভ্রমণ।
এই যে 6টা ভ, সেই 6টা ভর পরিবর্তন আমাদের প্রয়োজন। আমরা আমাদের ভাষাভূষা, আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতীয় যে পরম্পরা, সেই পরম্পরা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণ করে চলছি। এখানে উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যখন আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন, সেটাকে আমরা বার্থডে সেলিব্রেশন না বলে জন্মদিন, শুভ জন্মদিন বলে বলতে পারি। সেখানে আমাদের ভারতীয় পরম্পরা মতো আমরা প্রদীপ প্রজ্বলন করে ধান দ্রব্য দিয়ে তাকে আশীর্বাদ করতে পারি। সেখানে বাজার থেকে সুরম্য কেক আর সুদৃশ্য একটা মোমবাতি নিয়ে সেখানে জ্বালিয়ে আর হ্যাপি বার্থডে বলে আমরা সেই মোমবাতিকে ফু দিয়ে নিভিয়ে দিই। আমাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, সেই সভ্যতাকে বলছে তমোসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। আর আমরা কি করলাম? হ্যাপি বার্থডে পালন করতে গিয়ে আলোর থেকে অন্ধকারে চলে গেলাম। মোমবাতি থেকে নিভিয়ে দেওয়ার অর্থ হচ্ছে অন্ধকারে চলে যাওয়া। এখানে গুরু শব্দ ব্যাখ্যা দেওয়া হয়েছে। গো শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। তাই আমরা গুরু বলে থাকি। যিনি আমাদেরকে সেই অন্ধকার থেকে, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যান, ধাবিত করেন, তাকেই আমরা গুরু বলে থাকি। আমরা পাশ্চাত্য অনুকরণ করে আমাদের নিজস্ব সংস্কৃতি, সভ্যতা, সমস্ত কিছু ভুলে যাচ্ছি। আমরা ভাষা শিক্ষা করব, কিন্তু নিজের মাতৃভাষাকে ত্যাগ করে নয়। নিজের মাতৃভাষা আমরা জানি না। বাংলা ভাষায় আমরা এখানে বেশিরভাগ বাংলা ভাষাভাষী মানুষ। আমরা নিজের মাতৃভাষাতে চিঠি লিখতে পারি না, দু অক্ষর লিখতে পারি না। কথা হয়তো বলতে পারি, শোনাশুনি শিখে নিয়েছি, কিন্তু দু অক্ষর লিখতে পারি না। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। শিলচর ডন বস্কো আছে, সেই ডন বস্কোতে যারা পড়াশোনা করে তারা খ্রিস্টান মিশনারিদের মতো ব্যবহার করে। তাদের আচরণের মধ্যে খ্রিস্টান মিশনারি, যে খ্রিস্টানদের যে আচরণ, সে আচরণ লক্ষ্য করা যায়। আমি ভালো স্কুলে পড়ব, ডন বস্কো স্কুলে অনেক অ্যাক্টিভিটিস শেখানো হয়, আমি তা শিখব। আমি ইংরেজি ভাষায় ভালো করে কথা বলতে পারবো, হিন্দি ভাষায় ভালো করে কথা বলতে পারবো। তার জন্য আমাদের মাতৃভাষা বাংলাকে ভুলে নয়, আমাদের দেবভাষা সংস্কৃতকে ভুলে নয়। এই দেবভাষা সংস্কৃত এবং আমাদের মাতৃভাষা, যারা হিন্দিভাষী তাদের মাতৃভাষা হিন্দি, যারা মণিপুরী তাদের মাতৃভাষা মণিপুরী। আমরা বাঙালি, আমরা বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সেই ভাষাকে ভুলব না। সেটা আমাদের সংস্কৃতি নয়। আমরা পুরনো দিনকে আমরা ভুলে যাই না। আমরা পুরনো দিনকে স্মরণ রেখে আগামী দিনে চলার অভ্যাস গঠন করি। পাশ্চাত্য শিক্ষায় এই দিকটি নেই। পুত্রের কন্যার জন্ম দিয়েছে, তারপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ছেলে মেয়ে নিজ স্বাধীনভাবে নিজে বড় হচ্ছে, মা বাবা কোথায় আছে তারা জানে না। তাই তো শুধু ইংল্যান্ড এবং আমেরিকা থেকে ভারতবর্ষে এই যে
কৃষ্ণ মন্ত্র নিয়ে আর তারা নেচে বেড়াচ্ছে, তাদের দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে আমরা কেন এখনো সেই পাশ্চাত্য সভ্যতার দিকে ধাবিত হচ্ছি সেটা আমাদের একটু চিন্তা করার প্রয়োজন আছে। তারা তো তাদের সেই সভ্যতা ছেড়ে ভারতীয় সভ্যতাকে গ্রহণ করছে, ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করছে। এক সময় ভারতবর্ষের মায়েরা মাতৃদুগ্ধ পান করিয়ে শিশুদেরকে বড় করত। বর্তমান সময়ে কি হয়েছে, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে, একটু বাজে কথা বলছি, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে শিশুকে মাতৃদুগ্ধ পান করা থেকে বিরত করে রাখছে। যে জায়গায় ভারতবর্ষে আমরা যদি চক্রাকারে বৃত্তাকারে ঘুরি, তাহলে যে সর্বপ্রথম তাকে এক সময় সে পিছনে চলে আসে। আমাদের এই যে সংস্কৃতি ছিল, এই যে অভ্যাসটা ছিল, সেটা আমরা অনেক পিছনে ফেলে আমরা সামনের দিকে এগোতে পারিনি, আমরা পিছনের সারিতে এসে দাঁড়িয়েছি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলছে আমরা পিতামাতার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না, গুরু ঋণ, ঋষি ঋণ কোনোদিন শোধ করা যায় না। এই যদি আমাদের সংস্কৃতি হয় থাকে, তাহলে ভারতবর্ষের বুকে কেন বৃদ্ধাশ্রম গঠিত হচ্ছে? আমরা কেউ না কেউ একে অপরের আত্মীয়, সেই আত্মীয়তার বন্ধনে একজনের হয়তো তার ছেলে মেয়ে নেই, কিন্তু পাড়া প্রতিবেশী আছে, তাকে রক্ষা করার মতো কেউ না কেউ থাকবে, তাকে আমার বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রয়োজন নেই।